আমরা এখন অর্থনৈতিক রসায়ন অর্থাৎ আসলে একটা বোরিং অধ্যায়। আমি বলেছিলাম তোমাদের যে 3টি অধ্যায় কিন্তু বোরিং লাগবে। সেকেন্ড পেপারের একটি অর্থাৎ পঞ্চম অধ্যায়, তোহা, মিম। তো এই পঞ্চম অধ্যায় আছে অর্থনৈতিক রসায়ন। গতদিন আমরা দুটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের শিল্প উৎপাদন অর্থাৎ দুটি শিল্প উৎপাদ এর পদ্ধতি আলোচনা করেছিলাম। উৎপাদন প্রণালী। রিদওয়ান, ওয়েলকাম রিদওয়ান। আমরা পড়েছিলাম গতদিন ইউরিয়া এবং গ্লাস। আজকে আমরা পড়ব সিরামিক এবং কাগজ। এই দুটো শিল্প উৎপাদন আলোচনা করব আজকে। ওয়ালিউর কি হলো? ইমন, গুড মর্নিং। তো আমরা গতদিন পড়েছিলাম সম্ভবত কাঁচ আর ইউরিয়া। আজকে আমরা সিরামিক শিল্প, খুব ইম্পর্টেন্ট একটি শিল্প। বাংলাদেশে সিরামিক বিভিন্ন দেশে কিন্তু এখন রপ্তানি হয়। তো সিরামিক শিল্প কিছুটা আমরা মৃৎশিল্প সবাই চিনি। মৃৎশিল্প মাটির পোড়ানো বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখনো বিভিন্ন মেলায় বিক্রি হয়। খেলনা, মাটির সবথেকে বেশি ব্যবহৃত জিনিস হলো কি? ইট। এই ইট কিন্তু মাটি পুড়িয়ে শক্ত করে। এই ইট যেভাবে তৈরি করে মাটি পুড়িয়ে, সিরামিক কিন্তু একইভাবে আধুনিক রাসায়নিক পদ্ধতিতে মাটি পুড়িয়েই সিরামিক উৎপাদন করা হয়। পদ্ধতিগত কিছু পার্থক্য সেখানে আছে, কিন্তু ইট পুড়িয়ে যেমন শক্ত করা হয় তেমনি সিরামিকও কিন্তু একই রকম। সিরামিকের থালা, প্লেট, সিরামিকের ট্রে, সিরামিকের কাপ, গ্লাস আমরা ব্যবহার করি। আর বহুল ব্যবহৃত সিরামিক হলো টাইলস। আমরা যেটা বলি, আমরা ফ্লোরে টাইলস দিই, ওয়ালে টাইলস ব্যবহার করি। এই সিরামিক শিল্প আসলে মৃৎশিল্পের একটি অংশ। গ্রিক শব্দ হতে কিন্তু সিরামিক শব্দটি নেওয়া। এই শব্দ অর্থ পোড়ানো, অর্থাৎ পোড়ানোর ফলে মাটি হতে উৎপাদ তৈরি হয়। তাহলে মাটিতে কিছু রাসায়নিক উপাদান আছে, সেইগুলোকে দহন করলে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এক ধরনের স্থিতিশীল কঠিন পদার্থে পরিণত হয়। সেটা আসলে সিরামিক। তোমরা যারা পাল পাড়া, আরো ভালো ভাষায় বললে কুমার পাড়া, তাঁতি পাড়া যারা তাঁত বনে, কুমার পাড়া যারা হাড়ি পাতিল তৈরি করে, কর্মকার পাড়া যারা দা বটি এইগুলো তৈরি করে, অর্পিতা, অলোকা। তো এই সিরামিকের মূল উপাদান কি? তৈরি করতে গেলে কি কি উপাদান লাগবে? সিরামিকের মূল উপাদান হলো কাদামাটি, ক্লে বা কাদামাটি।
আসর ভাই বলেন। আচ্ছা, 13 জন তো ভালো হয়েছে। আমার তো 9 আসলে যে ভাগ হয়ে গেছে, টাইমে আসছে না। শফিক স্যার কালকে পড়াই। হুম হুম হুম। হুম, আচ্ছা। ও। হুম হুম। আচ্ছা আচ্ছা। আমি অনলাইনে ক্লাস দিয়ে দিবেন, ওই যে ক্লাস যা পড়াবো দেখে নি। হুম। আমি ওইটা এখন আ- না, আমি এখন ওইটা ব্যাচে পড়াচ্ছি তো, ওই ক্লাসের লিংক দিয়ে দেবেন, এসে দেখে নেবেন। কি বারে ওটা? ও হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি। তাহলে আমার এই যে এখন 9:30টার এটা বিকালে নিতে হবে। এটা ওদের কালকে পোস্ট দিয়েছিলাম যে বিকালে সমস্যা আছে কিনা, তো ম্যাক্সিমামই সমস্যা নেই। ওটাই তো বিকালে নিয়ে যাব, তখন আপনার ওই চলে যাব আপনার 9টায়। শনি রবি মঙ্গল বৃহস্পতি তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আপনার তার আগে কোথায় আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা সে দেখে আজকালের ভিতরে ওইটা করে বলবা না কি ব্যবস্থা করা যায়। হুম। হুম, আচ্ছা আচ্ছা। শ্রমিক শিল্প মূলত, এই শ্রমিক শিল্পের মূল উপাদান কাঁচামাল কি? কাদামাটি, যেটাকে আমরা ক্লে বলি, ক্লে। কাদামাটি যেটাকে আমরা ক্লে বলি, এই কাদামাটি হলো মূল উপাদান। এই কাদামাটির আসলে রাসায়নিক উপাদান কি আছে? আমরা যে মাটি, ভূত্বকের যে মাটি পাই, এর রাসায়নিক উপাদান হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড আর পানি। এর মূল উপাদান হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড আর পানি। এদের যে সংযুক্তির অনুপাত হলো 2:2। এইটা হলো মাটির রাসায়নিক উপাদান। অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড আর 2 অণু পানি একসাথে যুক্ত অবস্থায় থাকে। আমরা যে ভূত্বকে, অর্থাৎ আমরা যে মাটি পাই, জাওসান, বারহা, ওকে। তাহলে কাঁচামাল হলো, 1 নম্বর হলো কাদা মাটি, 2 নম্বর হলো সিলিকা, সিলিকা, বালি যেটা। 3 নম্বর হলো ফেল্ডস্পার। 3 নম্বর হলো ফেল্ডস্পার, ফয়েকাল লয়েড হয়। এই ফেল্ডস্পার 3 ধরনের হয়। ফেল্ডস্পারের সংকেত কি দেখো? ফেল্ডস্পার 3 ধরনের হয়: পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, যেটাকে আমরা পটাশ ফেল্ডস্পার বলি। এই ফেল্ডস্পার 3 ধরনের হয়: K2O, Al2O3, K2O, Al2O3, 6 SiO2, Na2O,
Al2O3 পটাশ ফেল্ডস্পার, এটা পটাশ ফেল্ডস্পার, এটা সোডিয়াম ফেল্ডস্পার আর লাইম ফেল্ডস্পার, লাইম। তাহলে এই তিনটি হলো সিরামিকের কাঁচামাল। যেমন আমরা যদি ইট তৈরি করতে যাই কি কি লাগে? মাটি আর বালি, আর কিছু না কিন্তু। তো মাটি এবং বালি এই দুটো জিনিস লাগে। মাটিকে পানি দিয়ে কাদা তৈরি করা হয়, সেই কাদা ছাঁচে বিভিন্ন সাইজের ইট তৈরি করা হয়, অর্থাৎ 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ওই ইটগুলোকে রোদ্রে শুকানো হয়, তাহলে নরম কাদা কিছুটা শক্ত হয়। সেই ইটগুলোকে এবার পোড়ানো হয়, চুল্লিতে নিয়ে পোড়ানো হয়। পোড়ালে লাল বর্ণ শক্ত, একেবারে লাল বর্ণের শক্ত পদার্থ পাওয়া যায়, যেটাকে আমরা বলি মুনলাইট। কিন্তু এটা তাহলে আমরা এই সিরামিক কিভাবে তৈরি করা হয়? এই সিরামিক তৈরি করতে গেলে এই কাঁচামালগুলোকে মিহি চূর্ণ করতে হবে, একসাথে মিশিয়ে। কাদামাটি, সিলিকা, ফেল্ডস্পার এগুলোকে মিশিয়ে বল মিলে নিয়ে চূর্ণ করতে হবে। তো চূর্ণ করার পর এইগুলোকে এবার পানিতে দ্রবীভূত করতে হবে। করে আলোড়িত করলে কোনো অপদ্রব্য থাকলে সেইগুলো পানির উপরে ভেসে উঠবে। সে অপদ্রব্যগুলো ওখান থেকে সরানোর পর এবার ওই তরলকে, অর্থাৎ এই মিক্সারের যে তরল, সেটাকে গাঢ় করতে হবে, ঘনীভূত করতে হবে, যেটাকে আমরা বলি স্যালারি। এইবার এই স্যালারিকে বাষ্পীভূত করে নরম কাদায় পরিণত করতে হবে। এবার সেটাকে বিভিন্ন সাইজে, যেমন আমরা যে টাইলস বাজার থেকে কিনি 2 ফুট বাই 2 ফুট হয়, 1 ফুট বাই 1 ফুট হয়, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি হয়, আবার ওয়াল টাইলস গুলো 1 ফুট বাই 8 ইঞ্চি হয়। এই বিভিন্ন সাইজের কেটে এবার এটাকে চুল্লিতে শুষ্ক করা হয়। তার মানে প্রথমে কি হবে, এই উপাদানগুলোকে চূর্ণ করে পানিতে দ্রবীভূত করে স্যালারি তৈরি করা হলো। সেই স্যালারি পরিস্রাবণ করার পর আমরা যখন মোটামুটি গাঢ় কাদা, যেটা কাদার মতো হয়ে গেল, সেটা নির্দিষ্ট আকৃতি দেওয়া যায়। এই নির্দিষ্ট আকৃতি দেওয়া যায়, এটাকে আমরা কি বলবো? কেক। অর্থাৎ কাদা যদি আমরা নির্দিষ্ট সাইজে কাটি, ইট যেমন নির্দিষ্ট সাইজে হয়, এই নরম স্যালারি, যেটা নরম বা স্লিপ বা স্যালারি, এক এক বইতে এক এক রকম বলা আছে, এটাকে নির্দিষ্ট সাইজে কাটলাম, এটাকে আমরা বলবো কেক। এবার এই কেককে বাষ্পীভূত করে তারপরে একে দহন করতে হবে নির্দিষ্ট আকৃতির। এই কেককে শুষ্কীকরণ করতে হবে। এই শুষ্কীকরণ করে এবার উত্তপ্ত করতে হবে বা দহন করতে হবে নির্দিষ্ট চুল্লিতে নিয়ে। তো নির্দিষ্ট চুল্লিতে নিয়ে যখন তুমি দহন করবে, তখন সেখানে কি বিক্রিয়া ঘটে? কাদা মাটি ছিল নরম, সেটাকে বাষ্পীভূত করে একটু শক্ত হলো, সেটাকে আঘাত করলে কিন্তু ভেঙে যায়। কিন্তু এটাকে পোড়ানোর পর দহন করলে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু হাতুড়িতে পিটায় ভাঙতে গেলেও কষ্টকর। তাহলে এই যে শক্ত হলো কেন, কি রাসায়নিক পরিবর্তন সেখানে ঘটে, সেই রাসায়নিক পরিবর্তনটা দেখো। আগেই বলেছি যে একে পোড়ালে মুনলাইট নামক ক্রিস্টাল তৈরি হয়। এই মুনলাইট নামক ক্রিস্টাল, এটা শক্ত পদার্থ। কি বিক্রিয়া হয় দেখো, আমরা
এই যে এটা কাদা মাটি, এটাকে যখন পোড়ানো হবে কি হবে দেখো, Al2O3 দহনের ফলে বিক্রিয়া, আচ্ছা বলবো এটা লিখে নি, আরো একবার কেন দুবার বলবো, ফুল প্রসেস, আগে এটা লিখি। ছয়শো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা দহনের ফলে Al2O3 আলাদা হয়ে গেল, SiO2 plus 2H2O। এবার এই Al2O3 আর SiO2 এটা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা 3 অণু, এটা 2 অণু। এক 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মুনলাইট গঠন করবে। মুনলাইটের সংকেত হলো 3, এটা সেই কঠিন, ক্রিস্টোবালাইট গঠন করবে আবার, এই মানে একই জিনিস দেখো, Al2O3 এটাকে একবারে লিখি 2SiO2 2H2O, এই যে একবারে লিখছি 3 অণু। এটা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হবে, ওই এইটা 3 দুটো রিঅ্যাকশন দেখাচ্ছি, Al2 এই কঠিন প্লাস সিলিকন ডাইঅক্সাইড প্লাস পানি আরো বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে ঘটনাটা কি আমি প্রথম থেকে বলি, খেয়াল করো স্যার, এই সংজ্ঞা গুলো সব কি মুখস্থ করতে হবে? প্রস্তুত প্রণালী মানে কি মুখস্থ জিনিস, আমরা বলেছি এটা ব্যবহারিক জিনিস। আমরা কিভাবে ইট তৈরি করে, ইট ভাটায় গিয়ে দেখবে, প্রথমে মাটিকে পানি দিয়ে সুন্দর করে কাদা তৈরি করে নেয়, তারপরে নির্দিষ্ট সাইজে সেটাকে ছাঁচে ইট তৈরি করে, সেটাকে আবার রোদ্রে শুকায়, রোদ্রে শুকানোর পর সেটাকে কি আগুনে পোড়ায় বা দহন করে। এই সিরামিক শিল্প কিন্তু ইট তৈরির মতোই, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো এটা বিশেষ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে করা হয়। এই প্রক্রিয়া শেষ না, এরপরে আরো প্রক্রিয়া আছে। যে সিরামিকের মূল উপাদান হলো কাদামাটি, সিলিকা আর ফেল্ডস্পার, পটাশ ফেল্ডস্পার, সোডিয়াম ফেল্ডস্পার, ক্যালসিয়াম ফেল্ডস্পার, যেটাকে আমরা লাইম ফেল্ডস্পার বলি। তাহলে এই তিনটে উপাদান একসাথে মিশ্রিত করে বল মিলে নিয়ে মিহি চূর্ণ করা হয়। এই মিহি চূর্ণ মিশ্রণকে পানিতে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হয়। অপদ্রব্যগুলো উপরে ভেসে উঠবে, সেটাকে ওখান থেকে সেকে আলাদা করা হবে, করার পর ওই গাঢ় তরলকে বাষ্পীভূত করা হবে। বাষ্পীভূত করলে আমরা মোটামুটি
আকৃতি দান করার মতো কাদামাটি পাবো, সেইটাকে এবার কি করতে হবে, নির্দিষ্ট সাইজে কাটতে হবে। নির্দিষ্ট সাইজে, যেটাকে আকৃতি দান আর কি, হাতের সাহায্যে হোক বা যান্ত্রিক উপায়ে হোক, নির্দিষ্ট সাইজে ওটাকে কাটবো। যেমন আমি বললাম টাইলস, আমরা যে টাইলস ব্যবহার করি, ফ্লোর টাইলস বা ওয়াল টাইলস, এই টাইলসের আকৃতি 1 ফুট বাই 1 ফুট হয়, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি হয়, 2 ফুট বাই 2 ফুটও হয়। তাহলে এই নির্দিষ্ট সাইজে করার পর এইবার এটাকে চুল্লিতে নিয়ে শুকাতে হবে। রোদ্রে শুকাতে গেলে অনেক দিন লাগবে, এটা যান্ত্রিকভাবে দ্রুত শুকানোর জন্যে। যেমন তোমরা নাম শুনেছো অটো ভাটা ইটের, আফিল ভাটা আছে, একই দিনে ইট কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। মেশিনে কাদা মাটি তৈরি করবে, চুল্লিতে অটো শুকাবে, সেখান থেকে নিয়ে যেয়ে আবার আরো উচ্চ তাপমাত্রায় সেটাকে পুড়িয়ে আর এক পাশ থেকে ইট বের হবে। মানে একই দিনে হাজার হাজার ইট সেখান থেকে পুড়িয়ে বের হচ্ছে। কিন্তু তুমি যদি রোদ্রে শুকাতে যাও, তাহলে একদিন সেটাকে কেটে রোদ্রে নাড়তে হবে, একদিনেও শুকাবে না, 2 দিন 3 দিনও লাগতে পারে, তাহলে সময় বেশি লাগবে। এই শ্রমিক শিল্পে প্রতিদিনে হাজার হাজার টন শ্রমিক উৎপাদন করে। কিভাবে? সেটা হলো যে এই যে আকৃতি দান করলাম, করার পর এটাকে চুল্লিতে নিয়ে শুকাতে হবে। চুল্লিতে 150 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সব পানি বাষ্পীভূত হয়ে গেল। হয়ে গেলে আমরা যেটা পেলাম, এটাকে এবার আমরা দহন করলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মূল উপাদান তো এই যে কাদামাটি, তাহলে এই কাদামাটি 650 ডিগ্রিতে ভেঙে এরা একসাথে যুক্ত অবস্থায় ছিল, আলাদা হলো। তাহলে সেই অ্যালুমিনা আর সিলিকন ডাইঅক্সাইড 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই যে মুন লাইট তৈরি করলো, এইটা হলো সেই কঠিন ইট যখন পুড়ে এই পদার্থে পরিণত হয়। অথবা ডাইরেক্ট এটা দেখো, ডাইরেক্ট এটা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই যে একই জিনিস কঠিন মুন লাইট তৈরি করে। এইবার এই একবার দহন করার পর ইট, কুমারপাড়ায় যে মাটির হাড়ি, মাটির কলস এগুলো তৈরি করে, এগুলো ফেলে দিলে কিন্তু ভেঙে যায়। এটা একবার পোড়ানো। আর সিরামিক শিল্পে একবার পোড়ানোর পর আবার দ্বিতীয়বার পোড়াই। কিভাবে? এই প্রথম যখন পোড়ালো, এটার পৃষ্ঠতল তো মসৃণ না, এবার এর পৃষ্ঠতলের উপরে গ্লেজ দেওয়া হয়, গ্লেজিং বলা হয়। অর্থাৎ আরো কিছু রাসায়নিক দ্রব্য দিয়ে এর এক পাশে দেখবা মসৃণ, তোমার টাইলসের নিচের পাশ কিন্তু মসৃণ না, নিচের পাশ দেখবা যে মসৃণ না, নিচের পাশ লাল বর্ণের মাটি পোড়ালে যেমন হয়, আর উপরের পাশে কি নির্দিষ্ট ডিজাইন বা আকৃতি থাকে, সেই উপরের পাশ একেবারে মসৃণ। তার মানে এক পাশে প্রলেপ দেওয়া হয়। তাহলে প্রথমবার পোড়ানোর পর আমরা যে এই কঠিন পদার্থটি পেলাম, এটাকে বলা হয় বিস্কিট। তাহলে পোড়ানোর আগে ওটাকে কেক, আর পরে পাশে কি বিস্কিট। এই বিস্কিটকে এবার বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তার উপরের পৃষ্ঠে বিভিন্ন নকশা বা ডিজাইন গ্লেজ দেওয়া হয়। দেখো এখানে একটা ধাপ আছে গ্লেজিং, যে পদ্ধতিতে তুমি একটা ইট পানিতে দিবা, দেখবা যে পানি চুষে নেয়। একটা টালি, ঘরের টালিও কিন্তু মাটি দিয়ে তৈরি করে পুড়িয়ে একইভাবে, তা সেটা যদি তুমি পানিতে দাও দেখবা পানি চুষে নেয়, কারণ ওর চারিপাশে কিন্তু ছিদ্র থাকে, ছোট 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 ছিদ্র থাকে, পানি দ্রুত চুষে নেয়। আর টাইলসের এক পাশ কিন্তু মসৃণ প্লেন থাকে, পানি চষে না। যে পাশটা অমসৃণ ওই পাশ থেকে পানি চষে, ওই পাশে আমরা সিমেন্টে লাগিয়ে দিই, তাহলে সিমেন্টের সাথে এঁটে যায়। যে পাশ মসৃণ ও পাশে সিমেন্ট ধরবে না। তাহলে প্রথমবার পোড়ানোর পর বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে এক পাশে গ্লেজ দেওয়া হয়, ছিদ্র ভরাট করা হয়। দ্বিতীয়বার এটাকে আবার পোড়ানো হয়। তার মানে সিরামিক কিন্তু 2 বার পোড়ানো হয়। আর ইট বা কুমারপাড়ায় যে হাড়ি পাতিল এগুলো তৈরি করে, দই করে যে দইয়ের খুরি বা মালসা, এগুলো একবার পোড়াই। এগুলো
শক্ত কম, দুইবার পোড়ালে ওটা আরো বেশি শক্ত হয়। এখন গ্লেজ কি কি পদার্থ দিয়ে দিই আমরা? সিলিকা, লেড অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এইগুলো দিয়ে আমরা উপরের পৃষ্ঠে একটা গ্লেজ তৈরি করি। এই হচ্ছে সিরামিক শিল্প, সিরামিক তৈরির পদ্ধতি। মুলাইট, আমি মুন লাইট হয়ে গেছে, হ্যাঁ মুলাইট, এটা হচ্ছে মুলাইট। জান্নাতুল ফেরদৌস, আর কে? মনিরা, হ্যাঁ মুলাইট। তাহলে আমাদের সিরামিক শিল্পের উৎপাদন প্রণালী বর্ণনা হলো। এইবার আমরা চলে যাব কাগজ। কাগজ কিন্তু প্রথমে পাল্প তৈরি করা হয়, পাল্প থেকে তারপরে পেপার। এই কারণে পাল্প ও পেপার শিল্প দুটোই কিন্তু আছে। দেখবা আমাদের দেশে স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ পেপার মিল একটা এখন চালু আছে, কর্ণফুলী পেপার মিল। চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিল শুধু একটাই চালু আছে। আর খুলনাতে একটা নিউজ প্রিন্ট পেপার মিল ছিল, ওটা বন্ধ। ঈশ্বরদীতে আখের ছোবড়া থেকে কাগজ তৈরি করা হতো। ঈশ্বরদীতে যে চিনি কল আছে, ওই চিনি কলের আখের ছোবড়া থেকে কাগজ তৈরি করা হতো, ওটাও এখন বন্ধ। সিলেটে একটি পেপার মিল ছিল যেটা হচ্ছে শুধু মন্ড তৈরি করে। একটু আমরা বাস্তব উদাহরণ দিই। আমরা যখন রুটি বা পরোটা তৈরি করতে যাই কি করি? আটাকে বা ময়দাকে পানিতে মিশিয়ে পিণ্ড, ছোট ছোট পিণ্ড তৈরি করি, সেটাকে বেলে নির্দিষ্ট সাইজের রুটি বা পরোটা তৈরি করি, সেটাকে আমরা ভাজি বা সেকি আগুনে। তো এই কাগজ তৈরির ক্ষেত্রেও কিন্তু কাঁচামাল হলো সেলুলোজ, অর্থাৎ নরম কাঠ, আখের ছোবড়া। আমাদের খুলনায় যে নিউজ প্রিন্ট মিল ছিল, সুন্দরী কাঠ আর কি, নরম সুন্দরী কাঠ থেকে তৈরি করা হতো। তাহলে প্রথমে সেলুলোজকে রাসায়নিক প্রক্রিয়ায়, সেলুলোজ বলতে সেলুলোজের উৎস কি? কাঠ, বাঁশ। কর্ণফুলী পেপার মিলে পাহাড়ি বাঁশ ব্যবহার করা হয়। তাহলে নরম কাঠ অথবা বাঁশ, আখের ছোবড়া, এগুলো হচ্ছে সেলুলোজের উৎস। তো যে কাঠ তুমি ইউজ করবে, ওই কাঠের বাকল বা ছাল এটা আগে অপসারণ করতে হবে, কারণ বাকল বা ছালে কিন্তু সেলুলোজ নেই। আমরা যখন দরজা জানলার কাঠ কাটাই, বাকল সরিয়ে তারপরে কাঠটা কিন্তু কাটানো হয়। তাহলে এই সেলুলোজ এর প্রধান উৎস হলো কাঠ, আখের ছোবড়া বা বাঁশ। এইগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে আগে কাটতে হবে। কাটার পর রাসায়নিক প্রক্রিয়ায় এটাকে গলিয়ে নরম পদার্থে পরিণত করা হবে, সেলুলোজ তন্তু, যেটাকে বলা হয় মন্ড। এবার এই মন্ডকে বিভিন্ন উপায়ে পিষে, অর্থাৎ পেষণ যন্ত্র দিয়ে পিষে পাতলা কাগজে পরিণত করা হয়। মূল প্রক্রিয়াটা সংক্ষেপে আমি এই বললাম। এইবার আসো কাগজ কিভাবে তৈরি করা হয় কয়টা পদ্ধতিতে। দুই ধরনের পাল্প আগে তৈরি করা হতো, একটা হচ্ছে রাসায়নিক পাল্প আর একটা হলো যান্ত্রিক পাল্প। আমরা একটু কাগজের প্রস্তুত প্রণালীতে যাই। প্রথমে সেলুলোজ থেকে মন্ড, মন্ডর বাংলায় আমরা মন্ড বলি না, ইংরেজি কথাই বলি পাল্প। তাহলে কাঠ, বাঁশ, খড় বা আখের ছোবড়া প্রভৃতিকে রাসায়নিক বা যান্ত্রিক প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরণ করলে যে সেলুলোজ ফাইবার তন্তু পাওয়া যায় তাকে আমরা পাল্প বা মন্ড বলি। পাল্প হলো কাগজের মূল উপাদান। তাহলে আমাদের দেশে বললাম যে মাত্র একটা কাগজের কল চালু আছে। তাহলে এই যে যত কাগজ আমরা ব্যবহার করি, লেখার কাগজ, টিস্যু কাগজ, আর্ট বা ছবি আঁকার কাগজ,
এত কাগজ তাহলে আমরা কোথা থেকে পাই? বিদেশ থেকে আমদানি করি। ডাইরেক্ট কাগজ আমদানি করা হয়, অথবা পাল্প আমদানি করে সেই পাল্পকে পিষে শীট আকারে কাগজে পরিণত করা হয়। যেমন বসুন্ধরা কাগজ, ওরা বিদেশ থেকে পাল্প আমদানি করে সেই পাল্পকে পিষে কাগজে পরিণত করে। সেই প্রক্রিয়াগুলো আমরা আলোচনা করব, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। বিষয়টা হলো এরকম, দেখো আমার কথাগুলো শুনলে তোমার পড়তে বা মুখস্থ করতে সুবিধা হবে। এটা তো এক ধরনের পদ্ধতি, তোমাকে আয়ত্ত করতে হবে। আমি বলে দিলে বুঝতে সুবিধা হবে, এইটুকু শুধু। এখানে তার কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, কোনো সমীকরণ প্রতিপাদন নেই। তাহলে আমরা কাগজ শিল্পের মূল উপাদান কাঁচামাল কি কি? স্যার কি লিখেছো? কাগজ। কাগজ হচ্ছে প্রথমে কাঁচামাল থেকে পাল্প বা মন্ড, কাগজ। পদ্ধতি হলো কাঁচামাল থেকে পাল্প, পাল্প থেকে তারপরে কাগজ। তাহলে পোর্সেলিন উৎপাদন না, আমাদের শুধু সিরামিক, যেটা আমরা বললাম টাইলস বা পোর্সেলিন বাটি, অনেক সময় বলি সিরামিকের বাটিকে, কিন্তু তার মানে সিরামিকের বাটিকে পোর্সেলিন বাটিও বলি। সিরামিকের আমরা কেটলি ব্যবহার করি, সিরামিকের আমরা প্লেট ব্যবহার করি। সিরামিকের সামগ্রী আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস হিসেবে ব্যবহার করি। তাহলে পাল্প উৎপাদন, পাল্প প্রধানত কাঁচামাল থেকে আগে পাল্প। পাল্প প্রধানত দুই প্রকার, যান্ত্রিক পাল্প আর রাসায়নিক পাল্প। এই রাসায়নিক পাল্প আবার বিভিন্ন রকম হতে পারে, সালফেট পাল্প, সালফাইড পাল্প, সোডা পাল্প, বিভিন্ন ধরনের হতে পারে। তো রাসায়নিক পাল্প উৎপাদনের মূল নীতিগুলো কি? এই সালফেট পাল্পই এখন উৎপাদন করা হয়। প্রথমে এই কাঁচামাল অর্থাৎ কাঠ বা বাঁশ ছোট ছোট টুকরো টুকরো করে কাটতে হবে চিপার মেশিনে। দেখবা কর্ণফুলী পেপার মিলে যদি কখনো যাও, আমি গিয়েছি, কর্ণফুলী নদী দিয়ে পাহাড়ের বাঁশ বেঁধে বেঁধে বড় বড় পানিতে ভাসিয়ে নিয়ে চলে আসে। ওটাকে প্রথমে চিপারের মধ্যে দেওয়া হয়, ঠিক চিনি কলে যেমন আখ চিপারের মধ্যে দিয়ে কেটে চিপে পরিণত করে, ছোট ছোট টুকরো, যেটাকে আমরা বলি চিপ। চিপ থেকে চিপস, আমরা চিপস তো খাই। তাহলে ছোট ছোট টুকরে পরিণত করা হয়। ওই টুকরোগুলো এবার ধৌত করা হয়, ধোয়ার পর এবার তাকে সিদ্ধ করা হয়। এই সিদ্ধ করার জন্য কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যাকে বলা হয় কুকিং লিকার। তো কুকিং লিকার হিসেবে আমরা ব্যবহার করি কুকিং লিকার। সোডিয়াম সালফাইড,
সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই উপাদানগুলো অর্থাৎ কাঁচামালকে ছোট ছোট টুকরো করে কাটার পর এই উপাদানগুলো নির্দিষ্ট অনুপাতে মিশানো হয়। সবথেকে বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রায় 60%, সোডিয়াম সালফাইড 27%, সোডিয়াম কার্বনেট 14%। এইবার এই কুকিং লিকার এইগুলো যোগ করে কাঠের টুকরো বা বাঁশের টুকরোগুলো, ছোট ছোট টুকরোগুলো গলে সেলুলোজ তন্তুতে পরিণত হয়। সেই সেলুলোজ তন্তু থেকে পানি অপসারণ করার পর এই অব্যবহৃত কুকিং লিকার এই উপাদানগুলো সেই পানির সাথে আলাদা হয়ে যায়। গাঢ় যে সেলুলোজ তন্তু পাওয়া যায় সেটাকে আবার বিরঞ্জক পদার্থ দিয়ে বিরঞ্জিত করে অর্থাৎ বর্ণহীন মণ্ডতে পরিণত করা হয়, বর্ণহীন পাল্পে পরিণত করা হয়। এবার এই পাল্প আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি 2-1 বছর, যখন প্রয়োজন হবে তখন কাগজ তৈরি করে নেব পাল্প থেকে। তাহলে কি কি পদ্ধতি? প্রথমে ধৌতকরণ, বাকল অপসারণ, চূর্ণকরণ, তারপরে কুকিং লিকার যোগকরণ। এই কুকিং লিকার যোগ করে সেটাকে গলিয়ে মন্ডে পরিণত করা পানি অপসারণ করার পর। এইবার ব্ল্যাক লিকার কি? এই যে কুকিং লিকার যোগ করে সেলুলোজ তন্তুকে গলিয়ে মন্ডে পরিণত করলাম, আর বাকি তরল অংশ আলাদা করে নিলাম, এটাকে বলা হয় ব্ল্যাক লিকার। এই ব্ল্যাক লিকার এই অব্যবহৃত উপাদানগুলো থাকে। ব্ল্যাক লিকারের কালার কি? ব্ল্যাক লিকারের বর্ণ কি? না জানলে অনেকে লিখে দেবে ব্ল্যাক, কালো। না, ব্ল্যাক লিকারের বর্ণ হলো বাদামি বর্ণ। এইবার ব্ল্যাক লিকার হতে মন্ড আলাদা করে নিলাম। এই যখন গলে গেল, গলে যাওয়ার পরে যে গাঢ় তরল অব্যবহৃত এই রাসায়নিক পদার্থগুলো আছে, এই অব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো সেখানে আছে। তো মন্ডটা আলাদা করে নেওয়ার পর যেটা থাকবে সেটা ব্ল্যাক লিকার। এবার মন্ডকে ধৌতকরণ, ধৌতকরণ করার পর এবার গাঢ়ীকরণ, অর্থাৎ মন্ড থেকে তরল পদার্থ বা জলীয় বাষ্প পানি অপসারিত করার পর গাঢ় পিণ্ডে পরিণত হবে। সেটা তুমি বড় বড় দলা করেও রাখতে পারো অথবা কি শীট আকারে রাখতে পারো, এরকম পুরো শীট আকারে রাখতে পারো। এইবার পাল্পের বিরঞ্জন, বিভিন্ন বিরঞ্জক পদার্থ দিয়ে পাল্পকে বিরঞ্জন করা যায়। ব্লিচিং পাউডার, ব্লিচিং এজেন্ট, 3 ধাপে বিরঞ্জন ক্রিয়া সম্পন্ন করা হয়। তারপরে বিরঞ্জন শেষে এটাকে পুনঃধৌতকরণ করা হয় বিরঞ্জক পদার্থ সেখান থেকে সরানোর জন্য। তারপরে আমরা বিশুদ্ধ পাল্প পেলাম। এই বিশুদ্ধ পাল্প থেকে একটা পেষণ যন্ত্রের মধ্যে ওই পাল্পটাকে চালনা করা হবে। ওই পেষণ যন্ত্রে পাল্পকে পিষে পাতলা কাগজে পরিণত করবে। এই পাতলা কাগজের উপরে আমরা বিভিন্ন ফিলার যোগ করি, বিভিন্ন রঞ্জক যোগ করি, যাতে কাগজের ছিদ্রগুলো ভরাট হয় এবং কাগজের পৃষ্ঠ মসৃণ হয়। নতুবা তুমি লিখতে গেলে কালি কাগজে চুষে নেবে, যেমন টিস্যু পেপার, এটা মসৃণ করা হয় না যাতে দ্রুত পানি চুষে নেয়। আবার আর্ট পেপার, সেগুলো কিন্তু এক পৃষ্ঠ উপরের পৃষ্ঠ মসৃণ করা হয় যাতে আমি সেখানে স্কেচগুলো আঁকতে পারি ভালো করে। লেখার কাগজ বিভিন্ন মানের আছে। দেখবো ফটোকপির যে কাগজ, কোনোটা আমরা বলি যে নর্মাল কাগজ, আবার কোনোটা ওর থেকে আরো ভালো, দেখবা যে শক্ত বা বেশি হার্ডি, পানিতে ডুবালে পানি চুষে নিচ্ছে না। যে কাগজ যত হার্ডি বা পানি কম চুষে নেবে তার সেলুলোজের ছিদ্রগুলো ভরাট করা, অর্থাৎ যে প্রক্রিয়ায় সেলুলোজের ছিদ্রগুলো ভরাট করা হয় বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে, সেই প্রক্রিয়াকে আমরা বলি নিঃছিদ্রকরণ প্রক্রিয়া। যদি আমার রঙিন কাগজ দরকার হয়
তাহলে পাল্পের সাথে বিভিন্ন রং মিশিয়ে সে কাগজটাকে রঙিন কাগজে পরিণত করা হয়। এই হলো কাগজ উৎপাদনের মূল তত্ত্ব বা মূল নীতি। এই পাল্পকে বিটার মেশিনে বিট বা পিষে চ্যাপ্টা করে কাগজে পরিণত করা হয়। তাহলে এই দুটো আজকে পড়লাম আমরা, এই দুটো পড়বে। আগামী দিন আর দুটো পড়লে আমাদের শিল্প উৎপাদন শেষ হয়ে যাবে। আগামী দিন আমরা সিমেন্ট এবং চামড়া, লেদার ইন্ডাস্ট্রি আমাদের আছে, এই দুটো আগামী দিন আলোচনা করব। তো দুটোর বেশি পড়ো না, যার যে বই আছে সেই বই থেকে দুটো পড়ো আর কি। যেহেতু বর্ণনামূলক জিনিস, আর দুটো শিল্পোৎপাদন পড়ার পর এই অধ্যায়ে আছে আমাদের পরিবেশ দূষণ। শিল্প কলকারখানা থেকে কিভাবে পরিবেশ দূষণ হয়, সেই পরিবেশ দূষণ রোধ কিভাবে করা যায়। তারপরে আছে ন্যানো পার্টিকেল, তোমরা আইসিটিতে পড়েছো ন্যানো পার্টিকেল। এই ন্যানো পার্টিকেল কি, ন্যানো পার্টিকেলের ব্যবহার, এই জিনিসগুলো আছে এরপরে। তাহলে আমরা গতদিন দুটো শিল্পোৎপাদন আলোচনা করেছি, আজকে আর দুটো শিল্পোৎপাদন আলোচনা করলাম। এই তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে কাগজের সংকেত কি, কাগজের রাসায়নিক সংকেত কি, আসলে কাগজ হলো সেলুলোজ তন্তু, অর্থাৎ বাঁশ বা নরম কাঠ বা আখের সুবড়া, এটা তো কি অসংখ্য বেটা ডিগ্লুকোজ গ্লাইকোসাইড বন্ধনের মাধ্যমে যে পলিমার গঠন করে, মুক্ত শিকল পলিমার, সেই বেটা ডিগ্লুকোজ যে পলিমার, সেটাকে রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী আমরা কাগজে পরিণত করি, ব্যবহার উপযোগী সেলুলোজ তন্তুতে পরিণত করি। এই কাগজের রাসায়নিক সংকেত হলো আমরা যে সেলুলোজের যে রাসায়নিক সংকেত সেইটাই, অর্থাৎ C6H10O5 সেলুলোজ। না, এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নেই, প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে কোনো ম্যাথ নেই, এই দুই পঞ্চম অধ্যায়ে কোনো ম্যাথ নেই, দুটোই বোরিং অধ্যায়। আর প্রথম পত্রের প্রথম অধ্যায়ে কিছু ম্যাথ আছে, আর যে ম্যাথ আছে সে ম্যাথ আমরা অলরেডি পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে অলরেডি করেছি আমরা। তাহলে তোমরা এই দুটো আজকে পড়বে। তাহলে আমাদের 4টা পড়া হলো মোট। গতদিন পড়েছিলাম ইউরিয়া, তারপরে পড়েছিলাম গ্লাস, তারপরে আজকে পড়লাম সিরামিক আর কাগজ, এই 4টা। এখন অনেক সময় এই প্রবাহ চিত্র দেওয়া থাকে, উদ্দীপকে প্রবাহ চিত্র দেওয়া থাকে, ওখান থেকে প্রশ্ন করে। প্রবাহ চিত্র দেখে বুঝতে হবে যেটা কার প্রবাহ চিত্র, এটা কাগজের না এটা সিমেন্টের না এটা গ্লাসের। আমি প্রবাহ চিত্র দুটো কতদিন দিয়েছি, আমার কাছে এই বইয়েরটা সহজ মনে হয়েছে। তোমরা একটা কাজ করবা, যার যে বই আছে সেই বইটা আগে পড়বে, পড়ার পর আমি যে নোট দিয়েছি নোটের থেকে পড়বে, দুটোর ভিতরে যেটা সহজ মনে হয় সেটা আয়ত্ত করবে, ঠিক আছে?